দেরি না করে দ্রুত বইয়ের পাতা উল্টালো থমাস। পৃথিবীর বিভিন্ন জাতের কুকুরদের বৈশিষ্ট্য বিস্তারিত লেখা, কিন্তু বেশিরভাগই জার্মান শেফার্ড নিয়ে লেখা। হঠাৎ একটা লেখা দেখে থমাসের চোখজোড়া থমকে গেল। লেখাটা সংক্ষেপে এমন: বুনো জার্মান শেফার্ড যদি কোনো মানুষকে কামড়ে দেয় এবং 1 সপ্তাহের মধ্যে যদি সঠিক চিকিৎসা না করা হয়, তো মানুষটা ধীরে ধীরে মায়া নেকড়ে বা ওয়ারওলফে পরিণত হয়। ওয়ারওলফ দিনের আলোতে মানুষের ন্যায় ঘুরে বেড়ায়, কিন্তু রাত নামলেই তাদের ভেতরের সত্তা জেগে ওঠে। কোনো ওয়ারওলফ যদি পূর্ণিমা রাতে নিজের সত্তা নিজের ভেতরে ধরে রাখতে সক্ষম হয়, তো সে অসীম শক্তির অধিকারী হবে, ইচ্ছে মতো যে কোনো রূপ ধরে মানুষকে ধোঁকা দিতে সক্ষম হবে। লেখাটা পড়ে থম মেরে বসে রইল থমাস। তাহলে কি সত্যিই মায়া নেকড়ে আছে? ভেরোনিকার ডাকে ভাবনায় ছেদ পড়ল থমাসের। বইটা বুকশেলফে রেখে লণ্ঠনটা নিভিয়ে দিয়ে কামড়ায় গেল সে। ভেরোনিকা বিছানায় বসে স্থির দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। থমাস বিছানায় বসে বলল, তোমার ঘুম ভেঙে গেছে? পানি খাবে? ভেরোনিকা কোনো উত্তর দিল না। থমাস উঠে 1 গ্লাস পানি এনে ধরল ভেরোনিকার সামনে। ভেরোনিকা জানালার বাইরে দৃষ্টি স্থির রেখে বলল, এই মায়া নেকড়েগুলোর মধ্যে একটা নেকড়ে অমিত শক্তির অধিকারী। বলেই থমাসের হাত থেকে পানি নিয়ে ঢক ঢক করে খেয়ে শুয়ে পড়ল ভেরোনিকা। থমাস আরেক দফা অবাক হয়ে বসে রইল। এসব কি বলল ভেরোনিকা? আর ভাবতে পারছে না থমাস। বিছানায় শুয়ে চোখ বুজল সে। ভয়ঙ্কর রাত কেটে গিয়ে ভোরের আলো ফুটেছে লাবলিনে। দূর থেকে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির ডাক। খামারের হাঁস মুরগির ডাকে জানান দিচ্ছে দিনের শুরু হয়েছে। খামারের ভেড়াগুলো সবুজ প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কর্মকর্তা অলিভার মারা যাওয়ার পর এই কয়দিনে লাবলিনের প্রায় 1/3 মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে। বাকিরা সবাই আতঙ্কে আছে, কখন না জানি তাদের উপর হামলা করে নেকড়ে। মারিয়া জ্ঞান ফিরে অচেনা এক কামরায় নিজেকে আবিষ্কার করলো। ছোট হলেও বেশ গোছালো সব কিছু। এদিক ওদিক তাকিয়ে দরজা দিয়ে মার্টিনের মাকে ঢুকতে দেখেই গত রাতের ঘটনা মনে পড়ল তার। মারিয়াকে উঠতে দেখে মার্টিনের মা বিছানায় এসে বসলো মারিয়ার পাশে। মার্টিন বা অন্য কেউই এখনও ঘুম থেকে ওঠেনি। সারা রাত মারিয়ার চিন্তায় বিভোর ছিল মার্টিন। ভোর রাতে ঘুমিয়ে পড়েছে সে। মার্টিনের মা ম্যাকডেলিনা ওরফে ডেলিনা জিজ্ঞেস করলো, গত রাতে কি হয়েছিল মারিয়া? তোমার কি কিছু মনে পড়ছে? মারিয়া শুকনো ঢুক গিলে বলল, পানি খাবো। ডেলিনা 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, মনে না পড়লে থাক, তুমি বিশ্রাম নাও, পরে মনে পড়লে বলো। মারিয়া ঢকঢক করে পানি খেয়ে বলল, না শুনুন, আমার সব মনে পড়েছে। মারিয়া একে একে আন্দ্রের বাসায় নিয়ে আসা থেকে গত রাতের ঘটনা সব খুলে বলল ডেলিনাকে। বৃদ্ধা ডেলিনা সব শুনে বলল, আমার মনে হয় আন্দ্রের দিকে তোমার বিশেষ নজর রাখা উচিত। অস্বাভাবিক কিছু দেখলেই আমাদের জানাবে মারিয়া, আর যে কোনো দরকার হলেই আমাদের বাসায় চলে আসবে। মারিয়া মলিন মুখে মাথা নাড়িয়ে সায় দিল। বৃদ্ধা স্মিথ হেসে বলল, চিন্তা করো না মারিয়া, ঈশ্বরের উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আলেক্সার ঘুম ভেঙে গেল বাইরের শোরগোল শুনে। আড়মোড়া ভেঙে উঠে বসল বিছানায়। শোরগোলা থামছে না দেখে দ্রুত পায়ে কামরা থেকে বেরিয়ে এলো আলেক্সা। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে শুনল কেউ একজন বলছে, আমি স্বচক্ষে দেখেছি, তোমার মেয়ে, হ্যাঁ তোমার মেয়ে। আরেকজন চেঁচিয়ে উঠল, কোথায় লুকিয়ে রেখেছো তাকে? ডাইনিকে এখনই বের করো। আলেক্সা ভেবে পাচ্ছে না আসলে কি হচ্ছে। দ্রুত পায়ে বাড়ির বাইরের সিঁড়িতে এসে দাঁড়ালো সে। গ্রামের কিছু লোকজন উঠানে দাঁড়িয়ে এসব বলছে। ডোরিয়ানা তাদের সাথে তর্কাতর্কি করছে, আমার মেয়ে ডাইনি না। আপনারা এসব কি বলছেন? পাগল হয়ে গেছেন? ভাই ডানিয়েল ভয়ে আতঙ্কে মাকে জড়িয়ে ধরে কাঁদছে। আলেক্সা এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠল, সমস্যা কি আপনাদের? এসব কি তামাশা লাগিয়েছেন? আলেক্সাকে দেখে সবাই নিজেদের মধ্যে কানাঘুষা করছে আর বারবার বুকে ট্রুস আঁকছে। আলেক্সা এসবের মাথামুন্ডু কিছুই বুঝতে পারছে না। ডোরিয়ানা থমথমে গলায় মেয়েকে বলল, কামরায় যা আলেক্সা। ডানিয়েল মাকে ছেড়ে বোনকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, আপু ওরা তোমাকে ডাইনি কেন বলছে? ওদেরকে বলে দাও না তুমি ডাইনি নও। আলেক্সা চমকে উঠল ভাইয়ের কথায়। তাকে ডাইনি অপবাদ দেওয়া হচ্ছে, কিন্তু কেন? তাদের মধ্যে একজন আলেনকে আসতে দেখে চেঁচিয়ে উঠল, এই যে এসে গেছে ডাইনির বাপ, এখন তল্পিতল্পা গুছিয়ে এখান থেকে বিদায় হও তো। আলেন হতবাক হয়ে গেল সব শুনে। মাত্রই বাসায় ঢুকেছে সে। আলেক্সা এসব আর সহ্য করতে পারল না। ছুটে নিজের কামরায় ঢুকে দরজা লাগিয়ে দিল সে। গ্রামের লোকজন চিৎকার করছে আলেনের সাথে। সপরিবারে তাদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে বলছে। কেউ বলছে, আমি স্বচক্ষে দেখেছি গতরাতে আলেক্সা একটা নেকড়ের পিঠে করে ঘুরে বেড়াচ্ছে। আবার কেউ বলছে, আরে ওকে তো প্রায়ই দেখি জঙ্গলে ঘুরে বেড়ায়, দিন নেই রাত নেই, জঙ্গলে কি এত? তাদের তাই ধারণা আলেক্সা ডাইনি ছাড়া কিছু না।
এবং শয়তানের সাথে তার যোগ রয়েছে। আলেক্সা এখানে থাকলে গ্রামবাসীর ওপর অভিশাপ নেমে আসবে। আলেক্সা এসব শুনে আর সহ্য করতে পারছে না। বিছানায় শুয়ে অঝরে কাঁদছে সে। তার জন্য তার পরিবারকে আজ কত কথা শুনতে হচ্ছে, কিন্তু সে তো কিছুই করেনি। সে তো ভাইকে বাঁচাতে জঙ্গলে গিয়েছিল। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়ে রইল আলেক্সা, তার মলিন মুখে চোখের নোনা জলের মাখামাখি। বেলা গড়িয়ে দুপুর নেমেছে। সেই সকাল থেকে আলেক্সাদের বাসায় কেউ কিছুই খায়নি। ডানিয়েলকে কোনো রকমে খাইয়ে কামরায় দিয়ে এসেছে ডোরিয়ানা। ডাইনিং টেবিলে বসে আছে আলেন, কপালের দুশ্চিন্তার ভাঁজ। ডোরিয়ানা মেয়ের কামরায় নক করলো, কিন্তু আলেক্সা দরজা খুলল না। কোন মুখে বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াবে সে? ডোরিয়ানা ডাকলো, আলেক্সা দরজাটা খোল। সেই সকাল থেকে কিছু খাসনি, তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে, আয় খেয়ে নে। আলেক্সা চোখ মুখ মুছে উঠে বসলো। তার বাপ মা কি তাহলে তাদের কথা বিশ্বাস করেনি? কেন করবে? তারা তো জানে তাদের মেয়ে কেমন। আলেক্সা মনে মনে খুশি হয়ে কামরা থেকে বেরিয়ে পড়লো। মনে মনে ঠিক করলো নিচে গিয়ে বাবা মাকে গত রাতের ঘটনা বিস্তারিত জানাবে সে। নিচে নেমে রান্নাঘরের কাছে যেতেই শুনলো বাবা মা নিচু স্বরে নিজেদের মধ্যে কী সব বলাবলি করছে। আলেক্সা কী ভেবে দাঁড়িয়ে গেল। ভেতরে না ঢুকে দরজার পেছনে সরে দাঁড়ালো। আলেন বিরক্ত হয়ে বলছে, এখন এসব কথা থাক না ডোরিয়া, ও আসুক, ওর মুখেই শুনবো আসলে কি হয়েছে। ডোরিয়ানা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, শুনে কি করবে? আমরা তো জানি আমাদের মেয়ে কেমন। অ্যামেলি আর জুলিয়ান মারা যাওয়াতে বড্ড ভেঙে পড়েছে মেয়েটা। বাসায় বসে ভালো লাগে না, তাই জঙ্গলে ঘুরতে যায়। কিন্তু এসব কথা মানুষকে বোঝাবে কি করে? আলেন চোখ মুখ খিচে বলল, কাউকে কিছু বোঝাতে হবে না। ডোরিয়ানা তার ছেলের হাসি দিয়ে বলল, কাউকে কিছু বোঝাতে হবে না? ওরা কি বলে গেল শোনোনি? এখানে থাকতে হলে আলেক্সাকে বের করে দিতে হবে, না হলে আমাদের সবাইকে গ্রাম ছাড়া করবে তারা। আলেন মাথায় হাত দিয়ে বলল, এটাই তো চেয়েছিলে তুমি ডোরিয়া, তাহলে এত চিন্তার কি আছে? কথাগুলো শুনে আলেক্সার চোখ বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। ধীর পায়ে নিজের কামরায় ঢুকে দরজা লাগিয়ে দিল সে। তার জন্য তার পরিবারকে এত অপমানিত হতে হলো? এখন কিনা গ্রাম ছেড়ে চলে যেতে বলছে? চোখ মুখ মুছে বিছানায় শুয়ে পড়ল আলেক্সা। আর কি বোঝাবে সে বাবা মাকে? তারা তো জানে তাদের মেয়ে কেমন, কিন্তু তার জন্যই আজ তাদেরকে অপমানিত হতে হলো। কি করবে আলেক্সা? কোনো উপায় খুঁজে পাচ্ছে না সে। নিজেকে বড্ড অসহায় লাগছে তার। আলেক্সা আসেনি দেখে আলেন ডোরিয়ানা দুজনেই ডাকতে এসেছিল আলেক্সাকে। সে সাফ জানিয়ে দিয়েছে, ভালো লাগছে না, পরে বের হব। আলেক্সার বাবা মা আর জোর করলো না, তারাও বড্ড চিন্তায় পড়ে গেছে। মারিয়া সকাল থেকে সারাদিন কাজ করছে আর কিছুক্ষণ পরপর আন্দ্রের উপর নজর রাখছে। আন্দ্রে কখন কি করছে না করছে সব কিছু। মারিয়া একটা ব্যাপার খেয়াল করলো, আন্দ্রের বুড়ো বুড়ো ভাবটা হুট করে পরিবর্তন হয়ে গেছে। এখন আগের থেকেও যুবক মনে হচ্ছে তাকে। হঠাৎ একটা রাতের ব্যবধানে এত পরিবর্তন দেখে বেশ অবাক হলো মারিয়া। আজ সারাদিন আন্দ্রের হাবভাব চাহনি কেমন অদ্ভুত লাগছিল মারিয়ার কাছে। দু চোখে কেমন যেন লোভাতুর দৃষ্টি। যতবার কথা বলছে বিশ্রী হলদেটে দাঁত আর লক লক করা জিভ বের করছে। মারিয়া এতবার করে বলল, বাজারে গিয়ে চুল কাটিয়ে আনতে, ভালো করে গোসল করতে, নিম দিয়ে দাঁত মাজতে, কিন্তু সেসব কথা আন্দ্রে গায়ে মাখলে তো। মারিয়া বলেছে আর সে কানেই নেয়নি। বিয়ের এই 1 বছরে কোনো দিন আন্দ্রের এমন অদ্ভুত কাজকর্ম বা লোভাতুর চাহনি দেখেনি সে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। ঘরের দরজা জানালা লাগিয়ে রান্নাঘরে গেল মারিয়া। মারিয়াদের রান্নাঘরটা বাইরে। রাতের খাবারগুলো বেড়ে নিয়ে যাচ্ছে কামরায়। আন্দ্রের সব পছন্দের রান্না করেছে সে আজ। মুরগির মাংস, কবুতরের স্যুপ আর সবজি। শ্বশুরকে আগে খাইয়ে এসে দেখলো শুধু সবজি পড়ে আছে বাটিতে। মুরগির মাংস, কবুতরের স্যুপ একেবারে চেটেপুটে খাওয়া। মারিয়া এখনও খায়নি। এর মানে সবটাই আন্দ্রে খেয়েছে। খেয়েছে সেটা ব্যাপার না, কিন্তু এভাবে সব খাবার সাবার করে প্লেট চেটে খাওয়া মানুষ তো আন্দ্রে না। মারিয়ার মনে অজানা ভয় উকি দিচ্ছে। আন্দ্রের সাথে একই বিছানায় শুতে হবে ভেবে গায়ে কাঁটা দিচ্ছে তার। থালা বাসন ধোয়ার বাহানায় অনেকটা সময় কাটিয়ে দিল মারিয়া। অবশেষে বিছানায় ঝাড়তে গিয়ে দেখল আন্দ্রে আগে থেকে হাত পা ছড়িয়ে পুরো বিছানায় জুড়ে শুয়ে আছে। মারিয়া এবার বড্ড অস্বস্তি হচ্ছে। বয়স কম হলেও খুবই গোছালো স্বভাবের মেয়ে সে। মারিয়া রাতে বিছানা না ঝেড়ে ঘুমোতে পারে না। অগত্যা একটা মাদুর পেতে তাতেই শুয়ে পড়ল মারিয়া। অবশ্য এতে তার ভালোই হয়েছে, আন্দ্রের পাশে তো শুতে হচ্ছে না তাকে। লণ্ঠনের আলো নিভিয়ে দিতেই ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল আন্দ্রের বাড়িটা। মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে রূপলির চাঁদটা। মাঝে মধ্যে বহুদূরে কোথাও থেকে প্যাঁচার ডাক ভেসে আসছে। থমাস অনেকক্ষণ ধরে চোখ বুজে আছে। পাশে ঘুমিয়ে আছে ভেরোনিকা। থমাস ধীরে ধীরে উঠে বসল। বিছানা ছেড়ে নেমে কামরা থেকে বেরিয়ে গেল সে। বুকশেলফ থেকে সেই বইটা নিয়ে লণ্ঠন জ্বালালো থমাস।
গত রাতে পুরোটা পড়তে পারেনি সে, তাই এতক্ষণ ভেরোনিকার ঘুমের অপেক্ষায় ছিল। যদিও ব্যাপারটা জানলে ভেরোনিকা হয়তো তাকে আরও হেল্প করত, কিন্তু সে চায় না এই অবস্থায় ভেরোনিকা কোনো ধরনের টেনশন করুক। থমাস নিজে ব্যাপারটা ঘেঁটে দেখতে চাচ্ছে, তাই বই খুলে বসল থমাস। মায়ানেকড়ির সৃষ্টি যেহেতু আছে, বিনাশও অবশ্যই আছে। প্রায় 1.5 ঘন্টা ধরে পুরো বইটা খুঁজেও নেকড়ির ধ্বংসের ব্যাপারে কিছু খুঁজে পেল না থমাস। প্রচণ্ড রকমের বিরক্ত সে এখন। ইচ্ছে করছে বইটা টেনে ছিঁড়ে ফেলতে। হঠাৎ ভেরোনিকার কণ্ঠ পেয়ে চমকে উঠল থমাস। সামনে তাকিয়ে দেখল কামরার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ভেরোনিকা। ধীর পায়ে এগিয়ে এসে সোফায় বসল সে। বইটা বন্ধ করে বলল, বইয়ের বাকি অংশটুকু পুড়ে গেছে। থমাস হতাশ গলায় বলল, তাহলে কিভাবে এর সমাধান পাবো ভেরোনিকা?